প্রিয় দর্শক, স্বাগত আপনাদের টেবিল টকে। আমাদের আজকের বিষয় ঐক্যের বিকল্প নেই ও বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমি কাজল রশিদ শাহীন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দুজন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন রাজনীতি বিশ্লেষক হাসিনা আক্তার। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আলোচনায় চলে যাই আমাদের আজকের নির্দিষ্ট বিষয়ে, যে ঐক্যের বিকল্প নেই ও বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের অতিথি হাবিবুর রহমান হাবিবের সঙ্গে। হাবিব ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে নতুন বছর এবং আমাদের 24-এর পরের যে নতুন বছরের যাত্রা শুরু হলো, এই সময়ে এসে আপনি রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যমত্যের মনোভাবটা কেমন দেখছেন, বা এই বিষয়ে তাদের আগ্রহটা কেমন পরিলক্ষিত হচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এশিয়ান টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আমার খুব পরিষ্কার বক্তব্য, ঐক্যের বিকল্প নেই। জি। এখন আমরা এখনো একটা শিথিল অবস্থায় আছি বলে আমি মনে করি না। জি। প্রতিনিয়ত এই দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সেখানে যদি আমরা রাজনৈতিক দলগুলি যারা সেই সময় আমরা আন্দোলনে ছিলাম, জি, তাদের মধ্যে কথাবার্তা, চাল চলন, বলন, উঠানো বসানো যদি মানে কিছু কিছু পরিলক্ষিত হচ্ছে, যেগুলি আসলে এটা আমাদের কাছে কাম্য না। জি। দোষারোপের রাজনীতি চলছে। এই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। আমরা যদি এই জায়গাতে সরে না আসি, যদি আমরা আস্তে 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 যদি আমাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হয়, তাহলে অন্যজন কিন্তু সুযোগ নেবে। আর সেই সুযোগ নিলে সেখানে শুধু একা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি মনে করি ঐক্যের কোনো বিকল্প নেই। এখন আসেন, বেগম খালেদা জিয়া আজকে দেশের বাইরে যাচ্ছেন। মানে সন্ধ্যায় যাবেন রাত 10টায়। এখন উনি এতদিন দেশে যেতে পারেননি কেন? জি। পারেন নাই, একটা ষড়যন্ত্রমূলক মামলায় ওনাকে সাজা দেওয়া হয়েছিল এবং সেই সাজা দেওয়ার পরে বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। দেশের ভিতরে ওনাকে ওনার সাজা স্থগিত করে থাকার সুযোগ দিয়েছিল বিগত সরকার, হাসপাতালে ট্রিটমেন্টের সুযোগ দিয়েছিল, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসার সুযোগ দিয়েছিল শেষে, কিন্তু ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তো একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষের সেবা করেছেন, একজন দেশের সাবেক রাষ্ট্রপতি, বীরত্তম সেক্টর কমান্ডারের স্ত্রী, চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না। এটা কোন ধরনের মানে আচরণ ছিল বিগত সরকারের সময়? তো সেখানে আজকে ওনার এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে বারবার আমরা আহ্বান জানিয়েছি সরকারের কাছে, যদি ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ, ওকে বিদেশে পাঠানো খুবই দরকার। যদি ওনার শরীরের কোনো ক্ষতি হয়ে যায় বা ওনার ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বাংলাদেশ কলঙ্কিত হবে, যে একজন অসুস্থ মানুষকে আমরা চিকিৎসার বিনা যেতে চাই। একটা পর্যায়ে সরকারের পক্ষ থেকে একটা আসলো, আনিসুল হক সাহেব বললেন, সাবেক আইনমন্ত্রী, যেহেতু ওনার সাজা স্থগিত করা হয়েছে নির্বাহী আদেশে, অতএব ওনার জন্য আর আইন আদালতের কোনো দরকার নেই। ওই নির্বাহী আদেশে যেহেতু ওনার সাজা স্থগিত হয়েছে, অতএব ওনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই, বাধা নেই। বলার পর পাসপোর্ট অফিসকে নির্দেশ দিয়ে দিল সরকার যে শুক্রবার শনিবার খোলা বন্ধ আমাদের অফিস। বলা হলো যে শুক্র শনিবার খুলে রেখে ম্যাডাম খালেদা জিয়ার পাসপোর্ট রিনিউয়েট দেওয়া হবে, নির্দেশ দিল। শুরু হলো কাজ। হঠাৎ করে আইনমন্ত্রী আনিসুল হক যিনি বলেছিলেন, তিনি বললেন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ উনি আরও অন্যান্য মামলার আসামি এবং উনি আদালতের আমানত। তো আদালতের আমানত যেহেতু সেহেতু ওনাকে যদি আদালত চেয়ে বসেন, তাহলে বিদেশে উনি চলে গেলে তাহলে আমরা ওনাকে আদালতের কাছে কীভাবে সমর্পণ করবো? অতএব যাওয়া সম্ভব না। তখন ওই দিনই আমার সময় টেলিভিশন প্রোগ্রাম ছিল রাত্রি 8টায়, 71 টেলিভিশনে। আমি বললাম যে আমরা যখন কারাগার থেকে বের হই, তখন আমাদেরকে জামিনদার থাকে, অথবা টাকা পয়সা জমা রাখতে হয়, জামিন নিয়ে আসতে পারে, উকিল এই থাকে। তো আমি ওনার দলের একজন কর্মী হিসাবে আমি আদালত যদি ডাকে, আমি ওনার পক্ষ থেকে হাজির হব। উনি বিদেশে যতদিন থাকবেন আমি ততদিন কারাগারে থাকব। ওনাকে আগামীকাল যদি আপনারা পাঠান বিদেশে, আমি আজকে কারাগারে চলে যাব। যতদিন না আসবেন ততদিন কারাগারে থাকবো। কোনো কারণে উনি যদি নাই আসেন, সেই কারণে সে তার সাজা মৃত্যুদণ্ড হয়ে থাকে, আমাকে মৃত্যুদণ্ড দিবেন, আমার পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি করবে না।
আমি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আমি ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি এই কারণে, তার মতো একজন নেত্রী যদি চিকিৎসা নিতে বাইরে না পারার কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায়, বাংলাদেশ কলঙ্কিত হবে। এই বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার জন্য আমার এই সিদ্ধান্ত। ওই দিন 8টার প্রোগ্রাম, রাত্রে 2টায় ওরা পুনঃপ্রচার করে, 2টা না পরে একটা পুনঃপ্রচারটা করে নেয়। আমার ওই কথা যেন না জানতে পারে জাতি। আমি যে 71 বললাম, দেখেন খেয়াল করেন, আমি বসে থাকলাম, শো শেষ হলো, তখন বললাম কি ভাই বন্ধু ছিল কেন? কিন্তু জানতে তুই এখন জানতে ভালো হয়ে গেছে গেল। এত করে বললাম, ওরা শুনলেন না। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ছিল, যে সাজা ছিল, সেটা আমাদের দল তো ক্ষমতা নেই, বিএনপি তো রাষ্ট্রের ক্ষমতা নেই। তারপরে সেই সমস্ত সাজা এবং সেই যে মামলা ছিল সেটা খারিজ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। তার মানে কি? তার মানে বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, মিথ্যা সাজা দেওয়া হয়েছিল, সবই ছিল মিথ্যা। বিএনপি ক্ষমতা নেয়, তাহলে তার মামলা তাহলে হয়ে গেল, শেষ হয়ে গেল কী করে? তো সেটার জন্য আমরা এতখানি কথা বলেছি, সরকার বিরোধী সরকার শোনেনি। উপরন্তু ম্যাডাম খালেদা যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া, তার আগে যখন দেশে করোনার প্রাদুর্ভাব ঘটলো, তখন ওনার পরিবারের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে আবেদন করার পরিপ্রেক্ষিতে ম্যাডাম খালেদা জিয়াকে আপনার পিজি হাসপাতাল থেকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এটা তো করোনা না আসতো তাহলে পরে এই অনুমতি সরকার দিত না, কারণ দ্বিতীয় যদি তাই তাহলে বিদেশি চিকিৎসার সুযোগ পেত। বলতে বেগম খালেদা জিয়াকে খুব মহানুভবতার কারণে, শেখ হাসিনার মহানুভবতার কারণে উনি আজকে বাইরে আছেন, বাসায় সবগুলো সঠিক কথা না। এবার আসেন, তো উনি যখন খুবই অসুস্থ, আমার ভালো লাগার কথাটা তাই বলতে চাচ্ছি। যখন আমি বললাম আল্লাহর কাছে, বলে হে আল্লাহ, আমার জীবনের সমস্ত আয়ু দিয়ে বেগম খালেদা জিয়াকে আমার সুস্থতা দান করেন। আমি না থাকলে আমার পরিবার খুব কষ্ট পাবে, কিন্তু বেগম খালেদা না থাকলে এদের মানুষ গণতন্ত্র হারা হয়ে যাবে। আমার সমস্ত আয়ুটুকু দিয়ে বেগম খালেদা জিয়াকে আমার সুস্থ করে দেন। আল্লাহর কাছে কায়মুল বাক্যে আমি দোয়া করেছি। কারণ আছে, একদিকে উনি আমার নেত্রী, তার প্রতি আমার সম্মানবোধ, শ্রদ্ধাবোধ। দ্বিতীয়ত, আমি যখন 2009 সালে জন্ডিসে আক্রান্ত, একদম মৃত্যুপথযাত্রী, যে আগামীকাল আমি মরে যাবো এই অবস্থা, ওই সময় বিরোধী দল বিএনপি তারপরে আমার লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য 1 কোটি টাকার উপরে লাগার কথা। ওই দুরবস্থা দলের সেই মুহূর্তে আর্থিক অনটনের মধ্যে বেগম খালেদা জিয়া 1 কোটি টাকার উপরে আমার খরচ লাগার কথা ছিল, এতটুকু ঝুঁকি নিয়ে আমাকে সিঙ্গাপুর পাঠিয়েছিলেন। শেষ করে দিই, সেই বেগম খালেদা জিয়ার জন্য আমার জীবনকে স্যাক্রিফাইস করতে আমার এতটুকু তো কার্পণ্যতা করা বা দ্বিধাবোধ করার কথা না। আপনার কাছে আবার আসবো, আমরা একজন ডাক্তারের সঙ্গে কথা বলে নিই। আমরা জুমে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক। ডাক্তার কবির চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আজকে রাত্রে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, ওনার শারীরিক যে অবস্থা এবং একটা দীর্ঘ জার্নি, মানে বিমান যাত্রা, লন্ডনে উনি যাবেন এবং ওখান থেকে উনি একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি হবেন, এই বিষয়ে আপনি যদি মানে কেমন মনে করছেন এই জার্নি, তার জন্য কি মানে তার শারীরিক অবস্থার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, বা তার শারীরিক অবস্থা সম্পর্কে আপনি কেমন জানেন, সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। প্রথম কথা হলো, বেগম খালেদা জিয়া অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে, অনেক অসুস্থতার মাধ্যমে ওনার অনেক কষ্ট ছিল, এবং উনি মাঝে অসুস্থ অবস্থায় আমিও দেখতে গিয়েছি ওনাকে বাসায়, যেখানে আগের প্রধানমন্ত্রী অন্তর্নির্বাচন রাখছিলেন ওনাকে, অনেক অসুস্থ ছিলেন, এখন তার চেয়ে অনেকটা ভালো। আর দ্বিতীয়ত হলো, উনি এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন, অথবা এয়ার অ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থা থাকবে। ওনার এখন অবস্থা এত ভালো ছিলেন বা একদিন ডিলে করা হয়েছে, কিন্তু এখন ডাক্তার অনেক ওনার টিম সঙ্গে যাচ্ছে, ডাক্তার টিম যাচ্ছে। অতএব আমি মনে করি উনি সুস্থ যে অবস্থায় ভালোভাবে পৌঁছতে পারেন ইনশাআল্লাহ। ওনার জন্য অনেক দোয়া করি, প্রথম থেকে আমি রোগীর জন্য এমনি দোয়া করি, আর উনি বিশেষভাবে ওনার জন্য সবসময় আমি দোয়া করছি। আর ওনাকে দেখতে গেছি কয়েকবার আমি বাসায়, তো তখন ওনার যে রোগ ছিল, রোগ সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ওইটা আমি বলবো না, তবে উনি তারপরে সুস্থ হয়েছেন ওই যে আমি যে রোগের জন্য গেছিলাম। তো আমি মনে করি লন্ডন ক্লিনিকটা ইউনাইটেড কিংডমের অন্যতম একটা ভালো ক্লিনিক, এবং সেখানে আগের থেকে ব্যবস্থা রাখা হয়েছে যেন উনি যাওয়ার পরপরই ওনার চিকিৎসা শুরু হয়। না, আমরা জানতে চাচ্ছিলাম যে ওনার যে শারীরিক অবস্থা, সেই ক্ষেত্রে চিকিৎসাতে কেমন সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? মানে এটা তো লন্ডন বলা মুশকিল, যে ওখানে পরীক্ষা নিরীক্ষার পরে নির্ধারণ করা হবে
কারণ যেহেতু ওনার দুইটা জিনিস, ওনার অনেকগুলি অসুস্থতা আছে, তারপরে ওনার বয়স মিলে এটা অনেক বেশি ইমিউনিটি ওনার শরীরে কম, হয়তো একটু সময় বেশি লাগবে, যেহেতু ইমিউনিটি কম, ওষুধও চিন্তা ভাবনা করে দিবে। লন্ডনে ওষুধ দিলে অনেক চিন্তা ভাবনা করে ওরা দেয়, এবং আমি আশা করি লন্ডন ক্লিনিকের মতো ক্লিনিকে গেলে উনি ওনার রোগ নিরূপণ করে, ওনার সবকিছু বিবেচনা করে, ইমিউনিটি বুস্ট আপ করে ওনাকে ট্রিটমেন্ট করা হবে, এবং আশা করি ওনার ভালো চিকিৎসা সেখানে হবে। এতদিন যেতে পারেন নাই, ওনার জন্য এটা খুবই দুর্ভাগ্য, জাতির জন্য, আমাদের জন্য, সবার জন্য। দেশের একজন নেত্রী, ওনাকে মানে উনি দেশনেত্রী, কিন্তু ওনাকে যাইতে দেওয়া হয় নাই, এটা বিশেষ দুঃখজনক। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যাইতে পারতেছেন এখন, এটা বড় জিনিস। ওনার রোগ মুক্তি কামনা করি, এবং আমি আশা করি ঠিক মতো পৌঁছাবেন, ঠিক চিকিৎসা হবে, এবং উনি সুস্থ অবস্থায় দেশে এসে আবার দেশে ডাক্তার কবির চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা একটু হাবিব ভাইয়ের কাছে আবার যেতে চাই, যে আমরা শুরুতে বলছিলাম যে মানে ঐক্যমত্যর বিষয়ে, এবং আমরা বলছিলাম যে ঐক্যের কোনো বিকল্প নেই। এই যে ঐক্যের কথা আমরা বলছি, বা ঐক্যের যে প্রত্যাশা জনগণের ভিতরে, বড় রাজনৈতিক দল হিসাবে বা প্রধান রাজনৈতিক দল হিসাবে এখানে বিএনপির ভূমিকা কেমন আপনি দেখছেন, বা বিএনপির ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? না, বিএনপিতে তো দায়িত্বশীল তো পরিচয় দিয়ে আসছে। জি, বিএনপি আজ পর্যন্ত কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলেছে? মানে এ নিয়ে বিনিয়োগ না, কোনোভাবেই না। জি জি। কিন্তু বিএনপির বিরুদ্ধে কিন্তু একেবারে তীক্ষ্ণভাবে তীর নিক্ষেপ করা হচ্ছে। এটা খুব দুঃখজনক। কারা তীর নিক্ষেপ করছেন? যাদের রাজনীতিটাই বিএনপির রাজনীতির কারণেই টিকে আছে বাংলাদেশে। বিএনপির রাজনীতির কারণেই, শহীদ রাষ্ট্র জিয়া রহমানের কারণেই, বেগম খালেদা জিয়ার কারণেই যারা এই দেশের রাজনীতি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, এখন একটা ভালো অবস্থায় তারা ফিরে এসেছে। তো সেই সমস্ত দলও বিএনপিকে কিন্তু কটাক্ষ করছে। এই বিগত আন্দোলনে বিএনপির কত মানুষ মারা গেছে, দীর্ঘ 17.5 বছর ধরে আমরা আন্দোলনে আছি। কত মানুষ আমাদের পঙ্গু হয়েছে, জি জি, তারা চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে, বাড়িঘর গেছে, পুকুরে মাছ নিয়ে গেছে, জমি জমা দখল করে নিয়েছে, বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, বছরের পর বছর 300, 400, 450 করে মামলা দেওয়া হয়েছে। এবং বিগত ওই 15 বছরে তো রাজপথে জীবন দিয়েছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, দেশের মানুষের স্বার্থে, ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সব ব্যাপারে। সর্বশেষে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছন থেকে প্রথমের দিকে যেটা সামনে না আসে, জি, সার্বিক রূপ দেওয়ার জন্য প্রেক্ষাপট যে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময় বিএনপি ঘরে বসে থাকতে পারেনি। বসেই যদি থাকতে হতো, বিএনপির এই যে 2000 মতো মারা গিয়েছে, শহীদ হয়েছে, মারা তো শহীদ হয়েছে, এই শহীদের তালিকা বিএনপি নামতে প্রায় 1000 মতো। তো বিএনপি ঘরে বসে থাকলে গিয়ে 1000 শহীদ হতো। বিএনপি ঘরে বসে থাকলে গিয়ে বিএনপি 5 থেকে 7,000 মানুষকে গ্রেপ্তার হয়েছিল এই সময়। এখন সেই বিএনপিকে নিয়ে আজকে অনেকে কটাক্ষ করে, কেউ কেউ অবদানকে অস্বীকার করতে চায়, কেউ বলতেই চায় না বিএনপি একটা বড় দেশের রাজনৈতিক দল, তাদের একটা ভূমিকা ছিল, তারা দেশের আন্দোলন সংগ্রাম করেছে, তারা নিজেদের হয়েছে। আপনার যখন বিভাগ সমাবেশগুলো আমরা করলাম, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, হোটেল বন্ধ করে দিয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ করে দিয়েছে, নৌকা বন্ধ করে দিয়েছে, লঞ্চ বন্ধ করে দিয়েছে। তারপরেও লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে, সাইকেল নিয়ে, মোটরসাইকেল নিয়ে, কলা গাছকে ভেলা বানিয়ে, নৌকা নদীর সাঁতরিয়ে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এগুলি অবদান না? অবশ্যই বড় অবদান। আমরা একটা বিরতি নিয়ে নিই, তারপর আবার আপনার কথা শুনি। প্রিয় দর্শক, টেবিল টকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের আজকের আলোচনায়। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, টেবিল টকে স্বাগত আবারও। বিরতির পর ফিরে এলাম আজকের নির্ধারিত আলোচনায়, ঐক্যের বিকল্প নেই এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। এই নিয়ে আমরা আজকে অতিথি হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, আর সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহিন। হাবিব ভাই, আপনি যে কথাটা বলছিলেন যে বিএনপির এই যে এত বড় অবদান, বা বিএনপির এই যে মানে বাস্তবতা, সেই বাস্তবতায় দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দল বিএনপিকে তীরবিদ্ধ করে কথা বলছে। কিন্তু আমাদের মানে প্রশ্ন হলো যে এই সব রাজনৈতিক দলের সঙ্গে, বা এই যে রাজনৈতিক দলকে আপনি ইঙ্গিত করছেন, তাদের সঙ্গে তো আপনাদের একটা দীর্ঘদিনের মিত্রতাও ছিল, এবং আপনারা সতীর্থ মতো বা একটা জোটেও ছিলেন। তাহলে হঠাৎ করে তাদের ভিতরে এই ইউটার্ন কেন হলো, বা মনে করছেন আপনি? আমরা তো সেটা বলতে পারবো না, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, আমরা তাদের জন্য অনেক অপবাদ সহ্য করেছি। হ্যাঁ, একদম সত্যি কথা এটা। এমনকি কাউকে পতাকা দেওয়ার জন্য, তাদের পতাকা দেওয়ার জন্য এদেশের শহীদরা আপনার কবরের ভিতর থেকে বিএনপিকে অভিশাপও দিয়েছে।
মানে এটা সাধারণ জনগণের অভিমত সাধারণ অভিমত। জি জি। তারপরেও বিএনপি কিন্তু ঐক্যমত্য ধরে রাখার জন্য চেষ্টা করেছে। তাদের কাছ থেকে আজকে এই বক্তব্যগুলো মোটেই প্রত্যাশিত না। এমনকি আজকে আমাকে বলতেই হবে, জি, যেহেতু আমি আজকেও আমি একটা জালসার প্রধান অতিথি, সেখানে আমাকে বক্তব্য দেবো। ওখানে আপনার প্রজেক্টর ফিক্টর আছে, আমি এখানে ভিডিও কলে কথা বলবো। এই যে বাংলাদেশ ইসলামী জালসাগুলি হচ্ছে, জি জি, এখানে মানুষ আসতেছে, বক্তৃতা হচ্ছে, এবং হাজার হাজার টাকা নেয় এই সমস্ত বক্তারা। দিন শেষে যখন জিজ্ঞাসা এরা কারা, তখন বলবো ওরা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা বা কর্মী বা সমর্থক। এত কথা বলে, টাকা নেওয়া আসলে 50, 60,000, 70,000, 1 লাখ টাকা পর্যন্ত নেয়। এটা এই যে বৈপরীত্য যেটা, এবং তারা জালসাকে বলছে বিএনপিকে 30 ছুটছে। একদিন অনেক নাম করা একজন আলেম সাইদির পরে যার জনপ্রিয়তা বলে আমি জানতাম, উনিও সেদিন 10 তারিখে বলেছেন উনি তো ইসলামী জালসা করতে গিয়েছেন। উনার কি কাজে, ওনার যে উনি বলে বসলেন যে একটা দল আগে লুট করেছে, চুরি করেছে, আর একটা দল এখন চুরি করার পাঁয়তারায় আসছে। এই কথা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই বলার অধিকার আছে ওনার। মানে ইসলামী জলসা রাজনৈতিক জলসা, হ্যাঁ রাজনৈতিক জলসা, রাজনৈতিক জলসা বিএনপির বিরুদ্ধে বলার জলসা এটা একদম। এবং সেখানে মানুষ টাকা দিচ্ছে, সাধারণ মানুষ টাকা দিচ্ছে। সেখানে গিয়ে তারা একে পরিপূর্ণভাবে দলীয় মানে তাদের ইতে কথা বলতেছে। আগে তো স্লোগান জালো কোরআনের আলো ঘরে ঘরে জালো, এখন এমনও দু বলছে চলো চলো সংসদে চলো। আরে ইসলামী জালসা, এই সমস্ত বক্তব্য, গান, কবিতা, হাসি মস্করা, ঠাট্টা, এগুলি চলতেছে। এইগুলি করে নীতি নির্ধারকরা কি বলছে? নীতি নির্ধারকরা আমরা কি বলবো? আমরা যুদ্ধ করতে যাবো না, মানে মাঠে কোনো আলাদা কোনো পলিসি বা আমরা কোনো পলিসি নেই। আমরা আমাদের দলের লোকজন বোঝানোর চেষ্টা করছি যে এটা রাজনৈতিক জালসা, জি, এটা ধর্মীয় জালসা না। তোমরা কেন এখানে টাকা পয়সা ইনভেস্ট করতেছো? কেন তোমরা এখানে মানুষের কাছে টাকা নিয়ে তোমরা তাদেরকে দিচ্ছ? কেন দিচ্ছ? এখানে তো ইসলামিক ওয়াজ হয় না। ওয়াজগুলি ম্যাক্সিমাম সময় এখন হচ্ছে কি একটা মসজিদকে ডেভেলপ করার জন্য, একটা মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য। এখানে তারা সুর করে বলে টলে কথাবার্তা বলে, মানুষ অকাতরে তাদের টাকাগুলি দিয়ে যায়। এমনি যদি আমি গিয়ে বলি মাদ্রাসা উন্নয়ন করতে হবে, তাহলে দেবে হয়তো 500 টাকা। মৌলানা সাহেব যখন বেস্ট টিকিট দিয়ে দেবেন, আল্লাহ পাক তাকে মাফ, এরকম কথা বলতো আল্লাহর কাছাকাছি যাওয়ার মতো আর কি। আমার টিকিট বলতেছি ওই অর্থে না, এটা দিলে ভাই আল্লাহ খুশি হবেন, এই কথা বলে দেখা যাচ্ছে 500 টাকা দিচ্ছে, 5,000 দিচ্ছে, 10,000 দিচ্ছে। এই অবস্থা। আমিও তো একটা ব্যক্তি, আমার তো ওই টাকা নাই, আমি বাধ্য হয়ে প্রধানত থাকি। আমি বলি যে আমি আপনাদের মসজিদে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আমি এখানে ঘোষণা দিতে পারবো না। কেউ 5,000 দেয়, কেউ 1 লাখ দেয়, কেউ 50,000 দেয়, তাদের টাকা আছে, আমি দিতে পারি না। শেষ পর্যন্ত এক মৌলানা সাহেব, আমি প্রধানমন্ত্রী আমার বাড়ির কাছে, ও ধরেই বসলে আপনার ঘোষণা দিতেই হবে। তাই কেউ মসুর চাচ্ছে, কেউ ধান দিচ্ছে, কেউ গম দিচ্ছে, কেউ আলু দিচ্ছে, কেউ রসুন দিচ্ছে, কেউ পেঁয়াজ দিচ্ছে। আমাকে বললো যে আপনার প্রধান আপনার দিতেই হবে। শেষ পর্যন্ত আমি বললাম, আমি বলেছি তো আমি দেবো, আমি ঘোষণা দিয়ে আমি বলতে পারি না, এটা বলতেই হবে। শেষ পর্যন্ত বললাম ভাই আমি 3 দিনের টকশো সম্মানিতা দিয়ে দেবো, 3 দিনের। তখন উনি বললেন যে 3 দিন না, 5 দিনে দিতে হবে। আচ্ছা, 5 দিনের, যেটা আমি এখন ঢাকাতে থাকি না, তা আশা করি জানতো যে 5 দিনের সম্মানিটা কেমন। 5 দিন ওনার তো মনে হয়েছিল যে একেবারে কম, আমি বললাম আপনার যা চাচ্ছেন তার কাছাকাছি যাবে। তো পরে আমি বললাম তখন 5 দিন। তো 5 দিনে আমি বললাম 5 দিনে যা হয় দেবেন, আমি তো জানি না 5 দিনে কত হয়, আমি ভাঙাচোরা প্রোগ্রাম করি। তো সেই ভাঙাচোরা প্রোগ্রাম করে কালকে পর্যন্ত করে 5 দিন আমার হয়েছে, 5 দিনে 21,000 টাকা হয়েছে। আপনি সেটা দিয়ে দেবো। এবং আমি এই যে আমার রাস্তা খরচ, আমি যে গাড়িতে উঠি, গাড়িতে টাকা দিই, দারোয়ানকে 12 টাকা দিই, সবগুলো ওটার ভিতরে, ওটা খরচ আছে, সে সব খরচ আমার মধ্যে, ওইটা আমি ব্যক্তিগতভাবে। আজকে আবার আরেকটা শিবপুর মাদ্রাসা আজকে শুরু করলাম, আজকে আমার 4টে টকশো। এখানে যেটা পাবো আপনারা দেবেন একটা ফকির মার্কা 1,000 টাকা দেবেন, 2,000 কথা যেটা বলতেছি আমি সরাসরি কথা বলে, তাহলে আজকে আমার হবে 7,000। একদিন যোগ আরও কালকে যদি থাকি আরও যদি হয়, তো এই ভাগে যদি পড়ে ওরকম 3 দিন, ওরা 3 দিন দেওয়া আছে, 20,000 টাকা হতে পারে, 18,000 টাকা হতে পারে। এই যে মানুষ অকাতরে দিয়ে যাচ্ছে। ভাই ওই যে যেটা বলছিলেন যে সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ের বিএনপি কি ভূমিকা পালন করছে? জলসার নামে যে মানে তারা কোনো ভূমিকা পালন করছে? তারাই তো টাকা পয়সা জোগাড় করে দেয়, তাহলে টাকা পয়সা জোগাড় করে দেয় তারাই। তো আপনারা তাদের কাছে কোনো আমরা বলতে চাই না। যেমন পরশুদিন আমি একটা জালসা বক্তব্য প্রধানমন্ত্রী রাষ্ট্রে আমি সে কথা বললাম, সে কথা বলতে গিয়ে আমি দেখলাম যে শুধু বিএনপি লোকেরা বলে 90% বিএনপি।
আমরা অন্য দল আসেও নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের ভূমিকা নিয়ে একটা কথা শুনতে চাই আপনার কাছে, যে তাদের বৈষম্য বিরোধী ছাত্ররা পর কেমন ভূমিকা তাদের না, দেখছেন? বৈষম্য বিরোধী ছাত্ররা যেটা করেছে, সরকার তাদেরকে এই জায়গায় করার সুযোগ করে দিয়েছে। যদি কোটা ফেরত না নিত, জি, তাহলে বৈষম্য বিরোধী ছাত্ররা মাঠে আসতো না। কিন্তু এই সময়ের দায়িত্বটা, যে ধরেন এই সময় যে সরকারকে বিদায় করে দেওয়ার পর যে দায়িত্ব, যে ধরেন যে ধরনের বৈষম্য নিরসন হওয়ার কথা ছিল সেই সব ক্ষেত্রে, বা ধরেন আমাদের বিভিন্ন বিষয়ে যে অগ্রগতি হওয়ার কথা ছিল, বিভিন্ন চুক্তি বাতিল করার কথা ছিল বা নতুন করে আবার চুক্তি হওয়ার কথা ছিল, সেই সব জায়গায় দৃশ্যমান বৈষম্য বিরোধী ছাত্ররা কি চুক্তি বাতিল করতে পারে? এটা সরকার না করলে তারা কি পারবে? তারা বলতে পারে না। সরকারের প্রতি সেই প্রেশারটা কেমন? তারা প্রেশার দিলেই তো সরকার পারবে না, সবকিছু তো সরকার প্রেশার দিলেই পারবে না। তারা বলতেছে তাদের কথা, তারা তো একটা পর্যায়ে তাদের কাছে তো আমাদের প্রত্যাশা অত বেশি করা ঠিকও না। তারা ইয়াং হিসাবে তারা যেটা বলতেছে, তাদের প্রত্যাশা। আমি ভাই আপনার কাছে আবার আসবো। আমরা এখন মানে পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথি, রাজনীতি বিশ্লেষক হাসিন আক্তার। আপনি ভালো আছেন? জি আছি, যদিও একটু ট্রাফিক জ্যাম ছিল। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনার কাছে আমরা যেটা জানতে চাচ্ছি, যে আমাদের আজকের বিষয় হচ্ছে যে ঐক্যের বিকল্প নেই এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। আমরা রাজনীতিতে ঐক্যের কথা বলছিলাম। এই সময় এসে আপনি রাজনীতিতে ঐক্যের বাস্তবতাটা কেমন দেখছেন? ঐক্য কি কেবলই মুখে মুখে, নাকি ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলো উন্মুখ বা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন? আসলে এখানে রাজনৈতিক দলগুলো দায়বদ্ধতা থেকেও আমি এখন দেখতে পাচ্ছি যে ছাত্রদের 5 আগস্টের আগের রূপ এবং পরের রূপ সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক দলগুলো হয়তোবা জনগণের স্বার্থে এক জায়গায় আসার চেষ্টা করতো, ঐক্য হওয়া সম্ভব ছিল, যেহেতু রাজনৈতিক দলগুলো পরিপক্ষ, জনগণের জন্য কাজ করে, জনগণের রাজনীতি করে। কিন্তু এই জনগণের জন্যই গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। সেই বিপ্লব করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, এবং তাদের বিপ্লবের সাথে সংযুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো, সেটা আমরা জানি। কিন্তু যখনই 5 আগস্ট হয়ে গেল, তখনই আমরা দেখলাম যে ছাত্রদের এক এক দিন এক এক রূপে তারা ধর্ণা দিচ্ছে। এখন আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যদিও ঐক্য চায়, কিন্তু সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা আসলে কি চায় সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আমরা তাদেরকে গণসংযোগ করতে দেখছি, তাদেরকে আলটিমেটাম দিতে দেখছি যে একটা ঘোষণাপত্রের জন্য, কিন্তু সেখানে তারপরে ওরা বলছে এখন গণসংযোগ করছে ওরা 6 থেকে 11 তারিখ পর্যন্ত, এবং তারা বিভিন্নভাবে, বিশেষ করে বড় দল বিএনপিকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করছে, যেহেতু বিএনপি নির্বাচনের কথা বলছে। সেই দুর্বল জায়গা ধরে বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। সেইখানে আসলে ঐক্য কিভাবে হবে? তাদের কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা তো ওরা তো একদম স্পষ্ট করে বলছে কিছু কিছু বিষয়। ধরেন তারা যেমন বলছে যে তারা বিভাজনের রাজনীতি দূর করতে চায়, এবং তারা বলে যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছে, যে সবাইকে মিলে চলার জন্য। এই জায়গাগুলো তো মানুষের জন্য খুব আশাবাদের জায়গা। বা ধরেন তারা নির্বাচনের ক্ষেত্রেও খুব যে সরাসরি বিএনপিকেই বলছে এমন না, তারা নির্বাচন নিয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করছে। তারা মনে করছে যে আগে সংস্কারগুলো সম্পন্ন হওয়া, তারপরে নির্বাচন। সেই ক্ষেত্রে ধরেন মানে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তাদের মানে জায়গাটা মেলে না, কিন্তু তাদের অবস্থানটা তো পরিষ্কার। এখন সেই অবস্থানটাকে অন্যরা কিভাবে নিচ্ছে সেটা হচ্ছে বিষয়। প্রথম হচ্ছে যে তারা মুখে এক বলছে, কাজে কিন্তু আমরা ভিন্ন রকম দেখছি। ঠিক আছে, তারা ঐক্যের কথা বলছে, কিন্তু তারা কিন্তু ঐক্যের সুর তাদের মধ্যে নেই। হ্যাঁ, এবং তাদের মধ্যে ঐক্যের সুর নেই, কারণ তারা রাজনৈতিক দলগুলো বলছে যে সংস্কার পরে নির্বাচন, ঠিক আছে, একটা প্রয়োজনীয় সংস্কার পরে। রাজনৈতিক দলগুলো কিন্তু ম্যাচুরিটিভাবে কথা বলছে, কিন্তু সেই ম্যাচুরিটির জায়গা কিন্তু আমরা ছাত্রদের মধ্যে খুঁজে পাই না। তারা বলছে বিচার আগে, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। এখন সংস্কার চায়, বিচার চায়, নাকি আসলে রাজনৈতিক দল গঠনের জন্য তারা সময় চায়? তাদের যে জনসংযোগের নামে তারা যে যা করছে, বা তারা যে ইউনিটির নামে তারা যে শহীদ মিনারে করেছে, সেটা কি আদৌ প্রয়োজন ছিল কিনা এই 5 মাস পরে এসে? নাকি তারা তাদের নেতৃত্ব জাহির করার চেষ্টা করছে যে তারা তাদের জায়গা কতটা গুরুত্বপূর্ণ, এবং তাদের দলকে আস্তে আস্তে সুসংগঠিত করার জন্য এবং অন্য অন্য দলের সাথে নিজেদেরকে কম্পেয়ার করার জন্য, নিজেদের নেতৃত্ব দেখানোর জন্যই কিন্তু তারা বেশি ব্যস্ত। যদিও তারা বলছে তারা ঐক্য চায় এবং নির্বাচনও চায়, কিন্তু আসলে তারা মুখে বলছে এক, এবং সবচেয়ে বড় জায়গা হচ্ছে তারা বিভিন্ন বিএনপির ব্যাপারে বলছে যে বিভিন্ন বিষয়ে তারা বিতর্কিত হচ্ছে, চাঁদাবাজি করছে, কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও দেখছি না। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা যে ধরেন চাঁদাবাজির কথা বলছে,
এটা কি খালি তারাই বলছে না, গণমাধ্যমেও এরকম কিছু গণমাধ্যমে আসছে, কিন্তু সেই চাঁদাবাজি তো বৈষম্য বিরোধী ছাত্রদেরও আছে। এবং এই চাঁদাবাজি দূর করার দায়িত্ব কার? সরকারের। সরকার কেন করছে না? বিএনপি কি বলেছে যে আমাদের নেতা নেত্রীদেরকে ধরা যাবে না? তারাও তো ব্যবস্থা নিচ্ছে তাদের দলের জায়গা থেকে, কিন্তু এখানে সরকারের দায়বদ্ধতা। তারা কি সরকারকে দায়ী করছে? সরকারের কাছে জবাবদিহিতা চাচ্ছে, এবং তারাও নিজেরাও তো জড়িয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে ঋণী, কারণ আজকে তারা সেই বিপ্লব করেছে বলে আমি বাংলাদেশে আসতে পেরেছি, আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আজকে হয়তো আমি বাংলাদেশে আসতে পারতাম না। আমরা তাদের কাছে ঋণী, কিন্তু তাদের জায়গাটা আমাদের কাছে অন্যরকম সম্মানের জায়গা ছিল। সেই জায়গাটা ওরা আস্তে আস্তে ওদের কার্যকলাপ দিয়ে, ওদের কথাবার্তা দিয়ে, ওরা মুখে এক কথা বলছে কিন্তু কাজে কিন্তু ওরা অন্যভাবে প্রমাণ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ওদের বিভিন্ন আর্থিক অসঙ্গতি নিয়ে কথা উঠেছে, এবং আজকে ওরা 4 জনকে বহিষ্কারও করেছে। এবং এদের মধ্যে যে কারণে 4 জনকে বহিষ্কার করেছে, এইরকম কিন্তু আমরা আরও কিন্তু দেখেছি। ওরা যে কারণটি দেখেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে এক ধরনের আতাত করছে, চাঁদাবাজি করছে, এই ধরনের কারণে তারা বহিষ্কার করেছে। কিন্তু এই কারণগুলো কিন্তু আরো অনেকের কাছে আছে। আমরা হাবিব ভাইয়ের কাছে যে, হ্যাঁ হাবিব ভাই, আপনার কাছে আমরা যে প্রশ্ন করছি যে বৈষম্য বিরোধী ছাত্রদের এখনকার যে ভূমিকা, এটা নিয়ে আপনার কি অভিমত সেটা একটু জানবো, কিন্তু এটার আগে আমরা একটা বিরতি নিয়ে নিই। বিরতির পর আবার আপনার কাছে ফিরবো। প্রিয় দর্শক, টেবিল টকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরবো এক্ষুনি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, টেবিল টকে স্বাগত আবারও। আমাদের আজকের বিষয় ঐক্যের বিকল্প নেই ও বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহীন। আমরা বিরতির আগে হাবিবুর রহমান হাবিব, আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে এই সময়ে এসে আমরা ছাত্রদের ভূমিকা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বস্থানীয় ছাত্রদের ভূমিকাকে কেমনভাবে দেখছি বা কেমন মনে হচ্ছে বলে। আমি তো সোজাসুজি কথা বলি, জি জি, কোনো সরকারের আমলে কাউকে কোনো হিসাব করে কথা বলিনি, কোনোদিনও না। কোনো সরকারের আমলে কাউকে না, কোন একদম সত্য ন্যায় সঙ্গে যা মনে করি তাই করেছে। সেজন্য কারাগার হয়ে গেছি বারে সব সরকারের আমলে ধরতে গেলে। বর্তমানে যেটা হচ্ছে রাজনৈতিক পরিভাষায় এটা বল না। একটা দলকে কেন আপনার, একটা দলের প্রতি আমাদের যত লোক আহত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, জমি দখল হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কি হয়েছে? আওয়ামী লীগ বলেছিল যে যেদিন ক্ষমতা হস্তান্তর করে 5 লক্ষ মানুষ মারা যাবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। 5 জন লোক মারা যায়নি। আপনি এটাকে দেখবেন না? এটাকে বড়কে দেখবেন না কেন? এটা তারেক রহমানের নির্দেশ ছিল আমাদের উপরে যে আপনার বাবা ভাই মারা যাবে, হাত পা কাটতে, জমি দখল আইন হাত তুলে নিল, নেইনি। আমরা যে বাস স্ট্যান্ডগুলি আমাদের 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, সবার সঙ্গে আলোচনা, তখন তো এত দলীয়করণ ছিল না। সেই সময় বাস স্ট্যান্ডগুলি তারা সেখানে সিরিয়াল মেনটেন করছে, এটা করছে, সেটা করছে, টোকেন দিয়েছে না। আওয়ামী লীগ ক্ষমতাটা পিটিয়ে বের করতেছে। হাটগুলি আমরা দিয়ে যারা নেওয়া ছিল, ডাক নেওয়া ছিল সরকার টাকা দিয়ে, আওয়ামী লীগ ক্ষমতা আসার সঙ্গে পিটিয়ে বের করে দিয়েছে আমাদেরকে। সরকারি খাস জমি এক একটা এলাকায় থাকে চট্টরে, সেগুলি হয়তো ধর আমাদের লোকজন হয়তো একসময় খেত, আওয়ামী লীগ আসার সঙ্গে দখল করে নিয়েছে। এখন তারা নাই, সেই জায়গায় লোকজন যাবে না, বাসকে চলবে না, রাস্তা চলবে না, হাট বাজার চলবে না, চলতেছে তো। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ কার উপর গিয়ে বাড়ি চাঁদাবাজি করতেছে, সেগুলি আমরা জঘন্য ঘৃণাও করি। আমাদের নেতা তারেক রহমান স্বনির্দেশ, যে ছাত্ররা, যে নেতারা, যে কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, ঘর থাকতে পারে নাই, বাড়িতে মানে স্ত্রীর কাছে থাকতে পারে নাই, বাচ্চার মুখ দেখতে পারে নাই, নিজ এলাকায় থাকতে পারে নাই, তারাও টুকটাক ভুল করার কারণে তাদেরকে দল থেকে বের করে দিয়েছে। এতদিনে তাদের কষ্ট, এতদিনের শ্রম, আপনি কি বাড়ির কাছের কথা মনে করলেন? বাড়ির কাছের কথা এটা। তারপরে আমাদের দিকে অভিযোগে আঙুল তুলছে। এই যে যে অবস্থা, আর যারা এগুলো বলছে তাদের তো বাড়িঘর ভাঙচুর হয় নাই, মার খায় নাই, টাকা খায় নাই, জেলে যায় নাই, লাঠি পেটা খায় নাই, পেঁয়াজ তেল কিছু বোঝে নাই, ইলেকট্রিক শক বলে কিছু জানে না। তারা আমাদের সাথে তুলনা করতে আসে, আমাদেরকে চাঁদাবাজ বলে। একটা দল গঠন করার পর তারপর সেই দলটা পরিচালিত হতে হলে কি লাগে, দল গঠন যারা করবে, যখন নতুন কেউ করে বুঝবে, তখন মানুষ তো বলে এত বড় সমস্যায় কোথায় টাকা পায়, কে টাকা দেয়, কে গাড়ি দেয়, বল না তোরা কি, ওটা কি? তাহলে আমরা ওটাও বলতে চাই না। হ্যাঁ, চলতে গেলে লাগে, কেউ না কেউ বন্ধু বান্ধব থাকতে পারে, শুভাঙ্গী থাকতে পারে, ভালোবেসে দিতে পারে। ঠিক তেমনিভাবে বিএনপির শুভাঙ্গী আছে, তারা এই জন্য তারা দেয়। কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছে, আমরা সেইভাবে কঠিন পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা আশা করি বিএনপির লক্ষ লক্ষ না কোটি কোটি নেতা কর্মী, সেখানে কত দূরের বিরুদ্ধে অভিযোগ। একটা থানায় বিএনপির 20,000 30,000 কর্মী আছে, সেখানে 5 জন 7 জনের নামে অভিযোগ আসতে পারে। সব কর্মীকে এগুলো করতেছে, গড়া আনে, তার বাংলাদেশ থাকতো।
আমাদের যেভাবে আমরা সে বাড়িঘর দখল করতাম, জমি জমা দখল করতাম, মারপিট করে দিয়ে এলাকা সারা করে দিতাম, কী হতো? আমরা সেগুলো করেছি? আমরা সেগুলো করিনি। অতএব আমাদের দিকে আঙ্গুল তুলতে হবে, হিসাব করে তুলতে হবে। আমরা কারো দয়ায়, বিএনপি কারো দয়ায় চলে না। হাসিন আক্তার, আপনার কাছে একটু আমরা যেতে চাই যে আমরা যে কথাটা বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বস্থানীয়দের ভূমিকাটা কেমন, এবং মানে রাজনীতিতে ঐক্যের যে বিকল্প নেই যে কথাটা বলা হচ্ছে, এখন এসে ধরেন মানে একটা নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলা হচ্ছে এবং এটা নিয়ে কিংস পার্টির কথা বলা হচ্ছে। এই যে মানে কিংস পার্টি নতুন রাজনৈতিক দল, এইটা রাজনীতির জন্য ভালো নাকি রাজনীতির জন্য নতুন কোনো সংশয় তৈরি করবে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আমার মনে হয় নতুন করে একটা সংশয় তৈরি হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু হতে পারে এই কারণে বলছি, কারণ ওরা খুব তাড়াতাড়ি সব কিছু করে ফেলছে। ওদের যেখানে আরেকটু সময় নেওয়া দরকার ছিল, আরেকটু, এবং আমরা যেটা জানতে পারি যে ওদের পেছনে কিছু কিছু শক্তি কাজ করছে। সেই শক্তিগুলো আসলে খুব সহজ বিষয় না, সেই শক্তিগুলোই কিন্তু ভয়ঙ্কর, এবং সেটা দেশে একটা সংশয় বা সংকট তৈরি করতে পারে, এমনটা আমাদের ধারণা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রদের আরেকটু গুছিয়ে আরেকটু হিসাব করে চলা উচিত ছিল, এবং ওরা যে বড় বড় জনসংযোগগুলো করছে সেগুলো কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং প্রশ্ন তুলছে নানাভাবে। জনগণের কথা বলে ওরা, জনগণ তাদেরকে চায়, জনগণের কথা বলে একটি দল গঠন করতে চায়, কিন্তু সব কিছুর একটা সময়ের ব্যাপার। কিন্তু সেই সময়টা ওরা মনে যে খুব তাড়াহুড়া করে নিচ্ছে। আর মানুষের মনে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু মানুষ আগে যেই চোখে তাদেরকে দেখতো সেই চোখে কিন্তু দেখছে না, এবং তারা কিন্তু সেগুলো কোন অর্থে আপনি বলছেন ওরা তো ধরেন এরকম একটা গণঅভ্যুত্থানকে তারা সফল করলো, বা তারা ধরেন এখন এসে তারা বলছে যে যে আমরা যে বিচারের কথা বলছিলাম সেই বিচারগুলো 5 মাসে শুরু করা যায়নি, এটা কিন্তু তাদের একটা আক্ষেপ আছে বা তাদের একটা দাবি আছে। বা সংস্কারের কথাগুলো ঠিক মানে সংস্কারের কমিশনগুলো তৈরি হয়েছে, কিন্তু সংস্কারের ব্যাপারে কি রোডম্যাপ সেটাও কিন্তু এখনো সামনে আসে। তো তারা তো এই ক্ষেত্রে একটু ধরেন দাবি দেওয়াটা বা একটা জোরদার দাবি জানাতেই পারে। পাশাপাশি তারা মনে করছে যে আমাদের রাজনীতিতেও একটা সংস্কার বলেন বা শুদ্ধতা বলেন, বা রাজনীতিতে আরও যে মানে এই যে তারা বারবার যে ইনক্লুসিভ বাংলাদেশের কথাটা বলছিল, যে একীভূত রাজনীতি করা, এবং সেখানে রাজনীতির নতুন বার্তা নিয়ে আসা, যে রাজনীতি ধরেন 53 বছরের আমাদের যে রাজনীতির অভিজ্ঞতা, সেইখানে তো যে কোনো কারণেই হোক জনগণ নানাভাবে বঞ্চিত হয়েছে, এটা তো একটা বাস্তবতা। আমরাও তো চাই কিংস পার্টি হোক, পার্টি হোক, নতুন পার্টি হোক, যেটা বিএনপিও স্বাগত জানায় বা অন্য অন্য দলও স্বাগত জানায়, যে কেউ পার্টি করতে পারে। এখানে তো বহু দল হয়েছে, আমরা সাথে জানুয়ারি নির্বাচনের আগেও বেশ কয়েকটি দলকে আমরা দেখেছি, সব দলকে কিন্তু কিংস পার্টি বললেও স্বাগত জানিয়েছে সবাই, কিন্তু সেটা নিয়ে কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে বিচার চায় এবং সংস্কার চায়, সংস্কার চায়, বিচার চায়, নাকি আসলে নিজেদের দল গোছাতে চায়? এখানে জনগণের প্রশ্ন যে তারা কি দল গোছাচ্ছে বিচার এবং সংস্কারকে সামনে রেখে। আর বিচার, কাদের বিচার চাচ্ছে, কাদের বিচার হচ্ছে? আওয়ামী লীগে তো সব পালিয়ে গেছে, কয়েকজন আপনাকে ধরা পড়েছে এবং কয়েকজনের সঠিক বিচারটা হচ্ছে, এবং এও আমরা শুনতে পাই যে তারা জেলে ভালোই আছে যে কয়েকজনকে ধরেছে। এবং যারা পালিয়ে গেছে, পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারা সহযোগিতা করেছে, তাদের কেন বিচার চাচ্ছে না? আমার প্রশ্ন সেখানে। আর হচ্ছে যে এই যে 5 মাস হয়ে গেল, আমরা কি বিচারটা দেখতে পেলাম? আমরা একটি তদন্ত দেখলাম সচিবালয়ে আগুন। এই যে বিচারের ব্যাপারে যেটা বলি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপিও যে খুব সরব, তা কি মনে হচ্ছে? বিএনপিকেও আমি সরব এভাবে বলবো না যে বিচারের ব্যাপারে সরব। বিএনপি নির্বাচনের কথাই বেশি বলছে বিচারের থেকেও। এইখানে হয়তো ছাত্রদের সাথে একটা অদৃশ্য মিলও আমরা দেখতে পাই বিএনপির, যে বিএনপিও আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে আসলে বাঁচাতে চায় কিনা সেরকম আমাদেরও প্রশ্ন আছে। ছাত্রদের মধ্যেও হয়তো এরকম আছে, কিন্তু ছাত্ররা বিচার চায়, বা বিএনপি বলছে না আসলে বেশিরভাবে বিচার কথা। আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু ছাত্ররা বিচার চায়, কিন্তু ছাত্ররা কিন্তু এটা বলছে না যে 656 জন কোথায় গেল, 626 জন কোথায় গেল, আমরা সেটা জানতে চাই। তারা কিন্তু সেটা বলছে না। তাহলে তারা কার বিচার চাচ্ছে, কিভাবে বিচার চাচ্ছে? এত 5 মাসে যে কোনো বিচার হলো না, সেটা কি হলো? এবং একটা তদন্ত রিপোর্ট আমরা দেখেছি যেটা খুবই হাস্যকর তদন্ত রিপোর্ট, যে সচিবালয়ের আগুন। তো আসলে বিচার বলতে আমরা কি বিচারে বা হচ্ছে সেটা। এবং আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন প্রেস সচিব বলেছে যে যদি বেশি সংস্কার না চায় রাজনৈতিক দলগুলো তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই কথার অর্থ কি? আসলে বেশি সংস্কার কম সংস্কার বলতে ওনারা কি সংস্কার বোঝাচ্ছে? ওনারা তো প্রয়োজনীয় সংস্কার করে ওনারা নির্বাচন দিবে, সেটাই আমরা জানি। প্রয়োজনীয় সংস্কার কি নির্বাচনের জন্য, কারণ ওনারা যে সংস্কারগুলো করবে। আপনার কাছে আবার যাব, আমরা একটু হাবিব ভাইয়ের কথা শুনি। যে হাবিব ভাই, আমাদের আপা যেটা বলছিলেন যে বিএনপি মানে বিচারের ক্ষেত্রে সেই মানে অর্থে অতটা সরব না, আবার মানে মনে করা হচ্ছে যে বিএনপি আসলে বিচারের ক্ষেত্রে
আওয়ামী লীগের প্রতি একটা সফটনেস দেখাচ্ছে কিনা, এইসব অভিযোগগুলোর ক্ষেত্রে বিএনপির কি ভূমিকা মনে করেন আপনি, বা এই অভিযোগগুলোর বাস্তবতা কতখানি? বিএনপিকে 15.5 বছর আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গিয়েছে, যত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, বাড়ি দখল করেছে, ম্যাডাম খালেদাকে সাজা দিয়েছে, তারেক রহমানকে সাজা দিয়েছে, দেশে আসতে দেয়নি, সেই বিএনপিকে আওয়ামী লীগ রক্ষা করতে, সেই আওয়ামী লীগকে বিএনপি রক্ষা করতে চায়, এ কথা শুনলে পাগল হাসবে না, ঘোড়াও হাসবে। সবচেয়ে নির্যাতিত হলে বিএনপি, তারা আওয়ামী লীগকে রক্ষা করতে যাবে কোন কারণে? কোন কারণে বলেন তো আপনি? যাদের এতটুকু স্পর্শ লাগে নাই আওয়ামী লীগের, একটা ফুল ছুঁড়ে মারছে, বাতাস লাগছে, তাও না, তারা আওয়ামী লীগের বিচার চায়, আর বিএনপি নিজের বিএনপি বিচার চায় না, এই কথা বলার কোনো সুযোগ আছে? এখন তো আমরা তো দোষী হয়ে যাচ্ছি না, কিন্তু ধরেন এটা বলার সুযোগ নেই আপনারা বলছেন, কিন্তু বিএনপির কোনো কার্যক্রমের ভিতরে তো আমরা সেটা দেখছি, বিএনপি কি এরকম কোনো বলছে যে আমরা এতদিনের ভিতরে বা ইমিডিয়েটলি তাদের বিচার শুরু করা হোক? না না, এটা তো সরকারের কথা, সরকারের দায়িত্ব। না, সরকারের দায়িত্ব আমরা না করছি, বিএনপি তো রাজনৈতিক দল হিসেবে সরকারের প্রতি প্রেসার ক্রিয়েট করতে পারে। আমরা তো সরকার আমাদের কোন কথাটা শুনেছে, কোন পরামর্শ নিয়েছে, বিএনপি তো কোন কথা শুনেছে, কোন কথা শুনেছে, কোন কথা তারা শুনেছে, কোন পরামর্শ তারা নিয়েছে, সরকার কি আমাদের অংশগ্রহণ আছে? আন্দোলনে আমাদের অংশগ্রহণ আছে। এমনকি হাবিব ভাই, আমরা তো এটাও দেখছি যে ধরেন বিএনপিকে মানে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরেও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলতেও তাদের কারো কারো অনীহা আছে। রাজনৈতিক দলগুলোর ভিতরে এই চর্চা তো আমরা দেখছি। বিএনপি যত কোটিবার ফ্যাসিস্ট বলেছে আওয়ামী লীগকে, রাষ্ট্রপতির ব্যাপারে তো বলেছে যে বিএনপির কথা শুনেছে, এত কোটিবার বিএনপিকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছে। আবার ধরেন জনমনেতে এটাও আছে যে রাষ্ট্রপতির ব্যাপারে আমি একটু বলি হাবিব ভাই, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন ক্ষেত্রে যে অ্যাকশনটা নিতে যায়, সেই অ্যাকশনটা তারা বিএনপির কারণে সেটা নিতে পারে না। কোনটা বলেন? একটা বলেন। ধরেন রাষ্ট্রপতির ক্ষেত্রে তাদের যে অবস্থানটা, এটা একটা ব্যাপার। হ্যাঁ, সেই জায়গাটা এই জায়গাটা আমরা ক্লিয়ার করি। জি, রাষ্ট্রপতি তখন পদত্যাগপত্র না পেও, জি, উনি যখন দেশ জাতির প্রয়োজনে যখন বললেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, আমি জেনেছি, ওনার পদত্যাগপত্র আমার কাছে আছে। আসলে কি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কাছে ছিল না, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সে পদত্যাগপত্র দেবে কোথায়? দেশ জাতির স্বার্থে এই কথাটা বললেন। এখন আপনার রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে বৈষম্য ছাত্ররা এবং সরকারের পক্ষ থেকে বলা হলো রাষ্ট্রপতি সরিয়ে দিতে হবে। বিএনপি একটা দায়িত্বশীল দল, আপনি যে রাষ্ট্রপতির অধীনে, প্রধানমন্ত্রীর অধীনে আপনি মন্ত্রী পদে শপথ নেন নাই, আপনি শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, তো রাষ্ট্রপতির কাছে আপনি শপথ নিলেন, সংবিধানকে আপনি মেনে নিলেন, আপনি সেই রাষ্ট্রপতিকে আপনি সরিয়ে দিতে চান, তারপর কি আসবে? রাষ্ট্রপতি সরিয়ে দেবেন, আসবে স্পিকার। সংসদ ভেঙে গেলে স্পিকার মরে না, স্পিকার কার? আওয়ামী লীগের। যখন স্পিকার আসবে তখন বলবেন কে উনি খুনির মামলার আসামি, উনি দুর্নীতি মামলার আসামি, অতএব ওনাকে মানি না, গেল। তখন রাষ্ট্রপতি কি হবে বলেন? আবার রাষ্ট্রপতি যখন ডক্টর ইউনূস সাহেবকে ধরেন রাষ্ট্রপতি হলো, প্রধান উপদেষ্টা কী হবে? এই যে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করে দেশটাকে আরও পিছিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছিল, এবং এই চক্রান্ত কখন হলো? মতিউর রহমান, আমি নাম ধরে বলছি, সমকালের উনি, সমকাল তো মতিউর রহমান, রাষ্ট্রপতি দেখা করতে গেছেন, রাষ্ট্রপতি দেখা করতে গিয়েছেন, উনি বইটা লিখবেন, একেবারে পারিবারিক, মানে একটা আনঅফিসিয়াল একটা দেখা করতে গেছে। দেখা করতে গিয়ে কথাটা এইটুকু হয়েছে যে রাষ্ট্রপতিকে বুঝে আসছে যে পদত্যাগপত্রে কী লেখা ছিল। রাষ্ট্রপতি বলেছে পদত্যাগপত্রে তো কী লেখা আছে আমি বলতে পারবো না, তার লিখ প্রমাণ তোমার কাছে নেই। এইটাকেই বেশ 20-25 দিন পরে মতিউর রহমান সামনে নিয়ে আসলো, রাষ্ট্রপতি বলেছেন তার কাছে তার লিখ প্রমাণ নেই। আর আমরা বলে ফেললাম রাষ্ট্রপতি বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তার কোনো নেই। কথাটা কতক্ষণ দূরত্ব বজায় রাখে, কতক্ষণ দূরে চলে গেলাম। তো রাষ্ট্রপতি তো স্বাভাবিকভাবেই বলবেন তার কাছে নাই, দিবে করছে। তো এখন এইটা নিয়ে আমরা বললাম, আমি বলেছিলাম বেশ করে, এখন রাষ্ট্রপতি সরিয়ে দিলে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। সেই সংকট সৃষ্টি হবে, দেশটা কোথায় যাবে? এমনি তো এমনি আপনি 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন, একটা দেশের সংবিধান যখন থাকে না তখন সেই দেশকে যে কোনো দেশ আক্রমণ করতে পারে, দখল করতে পারে, আন্তর্জাতিক বিচার হয় না। তা আমরা কি সেদিকে যাবো? বিএনপির দায়িত্বশীল দল, দীর্ঘদিন তার দায়িত্ব পালন করে এসেছে, বিএনপি তো অন্যদের মতো যারা রাজনৈতিক দলই করে নাই। এবং আজকে যে সরকার, আমি বলি আমরা সবাই মিলে আন্দোলন করলাম, রক্ত দিলাম, সরকারের অংশগ্রহণ আছে আমাদের। সরকার হয়েছে
কুমিল্লা এবং চিরাং ভিত্তিক এবং এনজিও ভিত্তিক একজন সৈয়দ আসেন আলিরিয়াজ আসলেন, এসে ওনাকে সংবিধান সংস্কারের জন্য বলা হলো, কমিটি প্রদান করা হলো, উনি এসে বললেন সংবিধান শুনে ফেলে দেবো। কেন? উনি কে, কোথায় আসছে, উনি আসেন পর থেকে? আপনি সংস্কার করতে পারেন, আপনি সংস্কার করেন, কিন্তু তার মানে আরেকটা জিনিস আমি বলি, এখানে বলা হয় নির্বাচন চাইলেই বললে এটা আওয়ামী লীগের দ্বারা, নির্বাচন চাইলেই বলে এটা অপরাধ, আর নির্বাচন তো চাবো। জি, আমরা বুঝতে পারছি। জি জি, অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে বেগম খালেদা জিয়া আজ রাত্রি 10টায় চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন এবং বায়োসিক কারণে পাশাপাশি ধরেন লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি, নানা রকম শারীরিক জটিলতার ভিতরে উনি আছেন। সব মিলিয়ে তারপরেও মানে আবার আমরা পত্রপত্রিকার মাধ্যমে এটাও জানতে পারছি যে ওনার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু আশাপ্রদ বা তুলনামূলকভাবে ভালো। সেটা আমাদের জন্য বা দেশবাসীর সকলের জন্য খুবই আশার একটা জায়গা। আপনি সব মিলে কি মনে করছেন যে বাইরের চিকিৎসা তাকে মানে কত দ্রুত সুস্থ করে তুলতে পারে বলে মনে হয়, বা আমরা আবার তাকে মানে রাজনীতির মাঠে কতটা সক্রিয়ভাবে পেতে পারি? আপনি যদি ডাক্তারের মানে দৃষ্টিকোণ থেকে আমাদেরকে একটু বলেন। আচ্ছা, উনি যখন খুব অসুস্থ অবস্থায় ছিলেন, আমি দেখতে গিয়েছি বাসায় যখন অন্তরীণ ছিলেন, তখন ওনার যে মনোবল আমি দেখেছি, এই মনোবলটা কিন্তু মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। মানসিক স্বাস্থ্য একটা বড় জিনিস। ওনার যে প্রত্যয়, ওনার যে আত্মপ্রত্যয়, এতে কিন্তু আর ওনার যে শারীরিক যে অবস্থাগুলি আছে, ওনার কিন্তু ব্লাড প্যারামিটার আমি দেখেছি ওইগুলি তখনও। তো দেখা যাচ্ছে যে ওনার যে এখন যে শারীরিক অবস্থা, যদি উনি লন্ডনে পৌঁছতে পারেন, ইনশাল্লাহ আশা করি উনি এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন, ঠিক মতো পৌঁছাবেন, এবং আশা করি উনি আবার ঠিক মতো সুস্থভাবে ফিরে আসবেন। এবং উনি যেহেতু নেত্রী, ওনার তো মাঠে বেশি কাজ নাই, উনি নেত্রী হিসেবে ওনার মনে হয় সুন্দরভাবে আবার আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারবেন, ভালো সুচিকিৎসা করে। আর ওনার ভাগ্য অনেক ভালো, আল্লাহ ওনার প্রতি অনেক সদয়। নাহলে যে অবস্থায় উনি ছিলেন সেই অবস্থা থেকে উত্তরণ করছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি এর চেয়ে ভালো সুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসা করে উনি ফিরে আসবেন। কবির চৌধুরী, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু হাসিন আক্তার, আপনার কথা শুনবো যে আমরা যে আলোচনাগুলো করছিলাম। হ্যাঁ, আমরা একেবারে আলোচনার শেষের দিকে খুবই সংক্ষেপে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে কেমন দেখছেন আপনি? এই 5 মাসে এসে আপনাকে যদি মূল্যায়ন করতে বলা হয়, সংক্ষেপে 2-1 লাইনে যদি একটু বলেন। 5 মাসে আসলে খুবই হতাশাজনক। যেটা আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের মাধ্যমে সব দল মত একসাথে ছিল 5ই আগস্টে, এবং 8ই আগস্ট ওনারা শপথ নিলেন। যদিও শুরু থেকেই শপথ নিয়েই বিতর্ক যে কেন সংবিধানকে রক্ষার জন্য শপথ নিল এবং শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিল। বাট পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে এই সরকার আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, কিন্তু সেখানে আমরা একটু হতাশ হয়েছি। যে সংস্কারের কথা বলছে, যে সংস্কারের কথা ছাত্ররা বলছে, এবং সেই সংস্কারগুলো আসলে এই সরকারকে দিয়ে হবে কিনা এই প্রশ্ন এখন জনগণের মনে। এইখানেই আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমি সংস্কার 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 শুনতে, কি সংস্কার কথা, কোথায় সংস্কার করতে, সেগুলি তো শুনি না। 5 মাস থেকে নির্দেশ করে বললো সংস্কার করতে হবে, 15 জানুয়ারির পরে জানা যাবে। না, সেটাই আর কি। এখন তো এইটা চলতেছে। আমার কথা হলো যে বর্তমান যে সরকার, এই সরকারে যারা আছেন, একজনও 2-1জন হয়তো বা থাকে, একজন ঘুমের ভিতর স্বপ্ন দেখেন দেশ পরিচালনা করবো, কোনো কোনো দেখেন নাই। তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে তারা নিজেরা মনে করতেছে তারা দেশের রাজা হয়ে গেছে। তারা দেশের রাজা না, জনগণ সমর্থন করেছে, তারা দায়িত্ব। কিন্তু একটা কথা দেখেন, কত অসহায় সরকার। যেদিন সাবের হোসেন চৌধুরী 6টি মামলা, 2টা হত্যা মামলা সহ 6টা মামলার জামিন দিল, সরকারকে আমি বললাম যে আপনার ওই ম্যাজিস্ট্রেটকে চাকরি করে রিমান্ডে আসেন। মার্ডার মামলা, হত্যা মামলা জামিন কি দিতে পারে ম্যাজিস্ট্রেট কোর্ট রিমান্ড চলাকালীন সময়? এইরকম অসহায় একটা সরকার, সেটা দিয়ে সরকার সফল হোক, এটা আমরা চাই। জি, হাবিবুর রহমান হাবিব, হাসিন আক্তার এবং অধ্যাপক কবির চৌধুরী, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর টেবিল টক আজকের মতো শেষ করছি এখানে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।